আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, উনি যাদেরকে নিয়ে চলাফেরা করেন এগুলো কারা? তারেক রহমান সাহেবের বোঝা উচিত তার দল থেকে মুরব্বীরা কেন চলে যাবে। তার উচিত না তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদেরকে রাখা? ওবায়দুল কাদের সাহেব যখন বক্তব্য রেখেছিলেন নমিনেশনের আগে, তিনি বলছিলেন না শত ফুল ফুটবে। তার বক্তব্য শুনে আমার একটি ধারণা হয়েছিল যে বোধহয় বিএনপি থেকে বোধহয় অনেককে নিয়ে যাবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ক্যাঙ্গারু আদালতে পরিণত হয়েছে তার ক্ষোভ বহিঃপ্রকাশ হিসেবে বিচারকদের উপর জুতা নিক্ষেপের প্রবণতা বাড়ছে। আমি যখন আলোচনা করছি তখন সর্বশেষ পঞ্চগড়ে আমার পেছনে যে নারীকে দেখতে পাচ্ছেন, সেই নারী বিচারককে জুতা নিক্ষেপ করেছেন। বিএনপিকে এইভাবে গাছের উপর উঠিয়ে মিস্টার পিটার দি হার্ট যে চলে গেলেন, এই কাজটা কি তার ভালো হয়েছে, বা তিনি এখন হঠাৎ চুপচাপ কেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে নিয়ে গোপন তথ্য পাশ করলেন সাংবাদিক রেজা আহমেদ। এদিকে বিচারককে জুতা মারা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাংবাদিক শাহেদ আলম ভাই। অন্যদিকে পিটারাসকে নিয়ে মুখ খুললেন বিএনপির নেতা গোলাম মাওলা রনি। আজকে আপনাদেরকে আমি 3টি ভিডিও যে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি পিটারাসকে নিয়ে বিএনপির নেতা গোলাম মাওলা রনি কি বলেছেন সেই ভিডিও বলিসটি। এখন এই মুহূর্তে আমেরিকা চুপচাপ, পিটার দি হার্ট চুপচাপ, তার নড়াচড়া নেই, পশ্চিমাদের কোনো নড়াচড়া নেই। যত নড়াচড়া গণভবন কেন্দ্রিক, যত নড়াচড়া কিংস পার্টির লোকজনদের, এবং কে হবেন বিরোধী দলীয় নেতা, এটা নিয়ে শোরগোল নেই, কিন্তু ফিসফাস কানাঘোষা চলছে। আর এর মধ্যে বিএনপির যারা কোটি কোটি নেতাকর্মী, তাদের বক্তব্য হলো যে আমেরিকা কি আমাদের সাথে বেইমানি করলো, কিংবা আমেরিকা কি আমাদেরকে মই দিয়ে গাছে তুলে তারপর সেই মই কি নিয়ে গেল, এখন আমরা নামবো কি করে, এখন আমাদের কি হবে। এই আমেরিকার কথাই তো আমরা 2014 সনে প্রথমত নির্বাচনে যাইনি, তারপরে আবার যখন আন্দোলন একেবারে তুঙ্গে, তখন এদের কথা মতো, এদের উপর ভরসা করে, এই আমেরিকা ইউরোপের কথা মতো ভরসা করে আমরা সেই আন্দোলন বন্ধ করে একটা নির্বাচন আশা করেছিলাম, সেখানে আমরা গিয়ে জয়লাভ করব, এমন রামধরা খেয়েছি। আবার 2018 সনে সরাসরি আমেরিকার সঙ্গে বা কোনো দলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি, কিন্তু পুরো পরিস্থিতি এমন অবস্থায় পড়ে গিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আমরাই ক্ষমতায় আসবো গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং ওটা যে আমেরিকা এবং ভারতের একটা চাল ছিল, এবং আমরা যাদের হাতে আমাদের নেতৃত্ব তুলে দিয়েছিলাম তারা যে সেই আমেরিকা এবং ভারতের ক্রিয়ানক ছিলেন তা বুঝতে 2 থেকে 3 বছর সময় লেগে গিয়েছে। এবং এই পরপর 2বার ধরা খাওয়ার পর আমরা আবার পিটার হাসকে উপলক্ষ করে আমরা যে কর্মকাণ্ডগুলো করেছি, তাকে আমরা কেউ অবতার বানিয়েছি, কেউ তাকে আব্বা ডাকতে চেয়েছি, কেউ হয়তো বলেছে যে আমরা এই বিপদের সময় তাকে যে আব্বা ডাকিনি এখনো পর্যন্ত, এটি তো অনেকের সৌভাগ্যের বিষয়। এর কারণ হলো, যদি পিটার দি হাসকে আমরা আব্বা ডাকতাম তাহলে আমাদের মান সম্মান থাকতো কোথায়। তো এখন এই যে যারা আব্বা ডেকেছেন, যারা অবতার দেখেছেন, তারা কিন্তু এই পিটার দি হাসের এই নড়াচড়া কম দেখে তারা আলটিমেটলি কিন্তু অনেকে নৌকায় উঠে গিয়েছেন, অনেকে নৌকায় ওঠার চেষ্টা করবেন, অনেকে ধান খেতে থেকে পিটার দি হাসের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। তো এই অবস্থাতে মিস্টার পিটার দি হাস আসলে কি করছেন, এটি নিয়ে একটা মজার ভিডিও আমি বানাতে চেয়েছিলাম, যে মিস্টার পিটার দি হাস এই বাংলাদেশে যে আছেন, এবং আওয়ামী লীগ যদি জিতে যায় 7 তারিখের পরে মিস্টার পিটার দি হাসকে নিয়ে আওয়ামী লীগ কি করবেন, এটি নিয়ে একটা ফ্যান্টাসি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে না, এটা করা ঠিক হবে না। আমি এখনো মনে করি যে আমেরিকানরা সুসভ্য জাতি হিসেবে তারা যেভাবে চিন্তা করে, শিক্ষিত সম্প্রদায় হিসেবে তাদের যে ওয়ে অফ ওয়ার্কিংটা রয়েছে, এটা আমাদের মতো নয়। আমরা যেভাবে সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করি এবং
কোনো একটি ঘটনা ঘটার আগেই আমরা বিচার করে ফেলি, বিশ্লেষণ করে ফেলি এবং অগ্রিম অনেক রায় দিয়ে দেই। আমেরিকা ঠিক সেইভাবে কাজ করে না। আমেরিকা বিএনপিকে একটা সুযোগ দিয়েছে, আওয়ামী লীগকে একটা সুযোগ দিয়েছে রাজনীতি করার জন্য, গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করার জন্য। পুরো পশ্চিমা শক্তি এদেশের সবাইকে সজাগ করার চেষ্টা করেছে, দৌড়ঝাঁপ করেছে। এতে তাদের ব্যক্তিগত স্বার্থ কি ছিল বা না ছিল বড় বিষয় নয়। দৃশ্যতে আমরা দেখেছি যে মানবাধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তারা এখনো পর্যন্ত যে বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরা সেই বক্তব্যের মর্যাদা রাখতে পারিনি। তো সেইগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে আওয়ামী লীগ তারা নির্বাচনের দিকে তুমুল বেগে এগিয়ে যাচ্ছে এবং ৭ই জানুয়ারি নির্বাচন তারা করবেই, এরকম একটা দৃঢ়তা নিয়ে তারা যখন এগুচ্ছে, ঠিক সেই সময়টাতে যারা পিটার ডিহাসের ভক্ত তাদের বক্তব্য হলো যে এখনো আপনি বসে আছেন, আপনি এখনো আমেরিকান সৈন্য ডাকেননি, আমেরিকান সাবমেরিন কেন এখনো বঙ্গোপসাগরে এলো না, কেন প্রতিদিন নিত্য নতুন স্যাংশন হলো না, পুলিশের যে বড় বড় কর্তাগুলো বিএনপির জীবনকে তামা করে দিয়েছে, কেন তাদের উপর স্কার্ট ক্ষেপণাস্ত্র আসলো না। এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো মানুষ স্বপ্ন দেখে, এটা বাস্তব, যেহেতু আমরা কল্পনা প্রবণ একটা জাতি। তো সেই দিক থেকে মিস্টার পিটার ডিহাস আপনার আমার স্বপ্নের সঙ্গে কমপ্লাই করবেন এমন কোনো চুক্তি, এমন কোনো কথা, এমন কোনো আশ্বাস, এমন কোনো সন্ধি কি বিএনপির সঙ্গে আমেরিকার বা মিস্টার পিটার ডিহাসের হয়েছে? কেউ একজন সাহস থেকে তো বলুন তো যে হ্যাঁ, আমেরিকার সঙ্গে আমাদের এই কথা হয়েছিল, আমেরিকা সেই কথা রাখেনি। আমেরিকার সঙ্গে বিএনপির কোনো ওইরকম যোগাযোগ হয়নি। তাদের কাছে আওয়ামী লীগ গিয়েছে পিটার ডিহাসের কাছে, পিটার ডিহাস আওয়ামী লীগের কাছে গিয়েছেন, বিএনপির লোকজন পিটার ডিহাসের কাছে গিয়েছেন, জাতীয় পার্টির লোক গিয়েছেন, আবার তিনিও তাদের সবার কাছে গিয়েছেন। অর্থাৎ এটা একটা ভাইস ভার্সা রেসিপ্রোকাল রিলেশন ছিল মার্কিন দূতাবাসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এখানে ভিপি নূর থেকে শুরু করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এদের সঙ্গে পিটার ডিহাসের সম্পর্ক ছিল। কিন্তু যেহেতু আমরা অভাবগ্রস্ত, আমরা সবসময় ভালোবাসার কাণ্ডারি, অভাবের তাড়নায় আমরা বিপর্যস্ত, এই জন্য আমরা সবসময় পিটার ডিহাসকে নিজেদের পক্ষে, নিজেদের লোক বলে ভালোবাসার বন্ধনে তাকে জড়াতে চেয়েছি এবং সেই কারণে এখন তিনি চুপচাপ আছেন। আমাদের রাগে, ক্রোধে, হতাশায় আমরা রীতিমতো কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। এখানে আমার বক্তব্য হলো যে বাংলাদেশকে নিয়ে আমেরিকার একটা প্ল্যান আছে। পিটার ডিহাস এখানে একজন এলিমেন্ট মাত্র। তিনি আমেরিকার পররাষ্ট্র দপ্তরের একজন প্রতিনিধি এবং তার সরকারের প্রতিনিধিত্ব করেন, বিএনপির নয়, আওয়ামী লীগেরও নয়। ফলে তিনি যে কাজ এখন করছেন বা চুপচাপ আসছেন, এটিও তার যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বের মধ্যেই পড়ে। বাংলাদেশকে নিয়ে যদি তিনি খেলে থাকেন, বিএনপিকে নিয়ে যদি তিনি খেলে থাকেন, তাহলে খেলেছেন এবং সেই খেলার জন্য তাকে অ্যাসাইন করা হয়েছে। আমরা সেই খেলার উপসর্গ যদি হয়ে থাকি, দায় দায়িত্ব আমাদের। দ্বিতীয়ত, তিনি যদি সেটি না করে থাকেন এবং তিনি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করে থাকেন, তাহলে তার যে নীরবতা এই মুহূর্তে, এটি আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর একটি পরিণতি ডেকে আনতে পারে। এবং মূল ব্যাপারটা হলো যে আমেরিকা যে স্টাইলে কাজ করে, আপনাকে যে দায়বদ্ধ করবে বা আপনাকে যে লায়াবল করবে, তার জন্য তার তো তথ্য এবং উপাত্ত দরকার, প্রমাণ দরকার। এখন 7 তারিখের যে নির্বাচনটি, এটি না হওয়া পর্যন্ত তো আমেরিকা বলতে পারছে না যে এই নির্বাচনটি সঠিক হয়নি। আগেই তো, জন্মের আগে যে কথা বলা যায় না। আমরা এতদিন কষ্ট করেছি, 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত, দেখুন না কি হয়, তারপরে সিদ্ধান্ত নিন। অধৈর্য হওয়ার সময় অনেক পাবেন, কিন্তু ধৈর্য ধারণ করার সময় আপনি খুব কম পাবেন। এখন যে সময় মাথা ঠান্ডা রাখার এবং ধৈর্য ধারণ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে পিটার ডিহাসকে নিয়ে গোলাম মাওলা রনি কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি ওবায়দুল কাদের স্যারকে নিয়ে সাংবাদিক রেজা আহমেদ কি বলেছেন সেই ভিডিওটি। ওবায়দুল কাদের সাহেব যখন বক্তব্য রেখেছিলেন,
নমিনেশনের আগে তিনি বলছিলেন না শত ফুল ফুটবে। তার বক্তব্য শুনে আমার একটা ধারণা হয়েছিল যে বোধহয় বিএনপি থেকে বোধহয় অনেককে নিয়ে যাবে। এরকম মানে যেভাবে দর পাকড় করেছে আওয়ামী লীগ, কারাগারে তো জায়গা হচ্ছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে, এই কয়েকদিনে নাকি তারা মানে 10-20 হাজার কর্মী তারা ঢুকাইছে এবং এখনো ঢুকাচ্ছে তারা। তো নেতা পর্যায়ে যাদেরকে ঢুকানো হয়েছে, আমার ধারণা ছিল বোধহয় তাদের সবাইকে নিয়ে যাবে আওয়ামী লীগ। ওই যে শতফুল ফুটতে দাও, তো আমার একটি ধারণা ছিল যে বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতা সাথে হয়তো আওয়ামী লীগের একটা ডিল হয়েছে এবং তারা দানের শেষ নিয়ে তারা চলে যাবে। তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে 4-5 জন মানে অনেকেই তো এদের মধ্যে যারা গেছে তাদের অনেকেই তো অনেক আগ থেকেই দলে নাই। মেজর আখতারুজ্জামান নাই, আখতারুজ্জামান সাহেব। শমসুর মুমিন চৌধুরী তো অনেক আগেই মানে তিনি চলে গেছেন। তারপর উল্লেখযোগ্য যিনি গেছেন তার মধ্যে হচ্ছেন কি নাম ভদ্রলোক, শাহজাহান উমর, বীর উত্তম। তিনি যাওয়ার পরে তার একটি বক্তব্য আমি শুনেছি, প্রিয় শাহ, ননসেন্স এইগুলো। হেডাম আছে, হেডাম থাকলে আওয়ামী লীগে যাইবা। হেডাম ভদ্রলোক ব্যারিস্টার, উনি আওয়ামী লীগে চলে গেছেন। আমি ফেসবুক থেকে মানে আমাকে আমার মেসেঞ্জারে একজন পাঠাইছে, প্রিয় দর্শক, একটি পোস্ট। সেটা লিখা, গরু ছাগল বিক্রি হয় কুরবানির আগে, পাটা বিক্রি হয় পূজার আগে, মির্জাফর বিক্রি হয় বুটের আগে। খারাপ লিখে নাই যে লিখছে, মির্জাফর বিক্রি হয় বুটের আগে। তো এগুলো হচ্ছে মির্জাফর, যারা বিএনপি ভেঙে বা বিএনপি ছেড়ে, ভাঙতে তো পারে নাই। তারেক রহমান সাহেবের একটি সার্থকতা হচ্ছে কি, গত 15 বছর দল তিনি ভাঙতে দেননি। যেভাবে হোক তার কর্মী ধরে রেখেছেন, কিন্তু তিনি, এটির জন্য তাকে অভিনন্দন জানানো দরকার। দল তিনি ধরে রেখেছেন। এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরেও দল ভাঙতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগের অবস্থা কি হয়েছিল, যখন আমরা দেখেছি 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ ফরিদ গাজী, আওয়ামী লীগ কি বলে মালেক উকিল, কুরবান আলীও বোধহয় এক সময় বোধহয় আওয়ামী লীগ ভাগছিলেন, বাকশাল রাজ্জাক, 5-7 টুকরা হয়েছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুড়া দিয়েছেন। এখন ওবায়দুল কাদের স্যার বিএনপি থেকে তো একজন নিছেন আপনি, বাদ বাকি যাদেরকে নেওয়া হয়েছে ওনারা তো মানে আগ থেকেই মানিয়ে নাই। এই যে কি বিএনএম করলেন, তৃণমূল, নাজমুল সাহেব তো অনেক আগেই তিনি চলে গিয়েছিলেন বিএনপি থেকে। তৃণমূল বিএনপি তো তিনি অনেক আগে করেছিলেন। তবে আপনারা যে প্ল্যান করেছিলেন সেটি কিন্তু বাস্তবায়ন হয় নাই। উল্লেখযোগ্য সংখ্যক নেতা কিন্তু আপনারা নিতে পারেননি। উল্লেখযোগ্য সংখ্যক নেতা যখন নিতে পারে নাই, যেগুলা নিচ্ছেন এগুলা বাটপাট টাইপের। আমি এক সময়, প্রিয় দর্শক, বদরুজ্জাহ চৌধুরী সাহেব এবং ওনার ছেলে মাহিবি চৌধুরী, তাদেরকে সম্মানের চোখে দেখতাম। ঠিক আছে, নতুন প্রজন্মের মাহিবি চৌধুরী। এবং পরবর্তীতে যেগুলা শুনেছি সেগুলা বলে লাভ নেই, কারণ বাটপারদের ব্যাপারে আপনি কি বলবেন? টাউট বাটপার, যারা রাজনীতিতে বাটপারি করে, এদের ব্যাপারে আপনি কি বলার আছে? আপনার বলার কিছু নেই। এদেরকে শুধু বলতে হবে যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুন। এবং এই যে ব্যারিস্টার
শাহজাহান উমর বীরুত্তম তিনি যখন বিএনপিতে ছিলেন, প্রিয় দর্শক, তার একটি বক্তব্য আপনাদেরকে শোনাই। আমি অবশ্য বক্তব্যটি আপনাদেরকে দেখাতে পারবো না, তবে শোনাতে পারবো। আপনারা শুনেন বক্তব্যটি, প্রিয় দর্শক। মাননীয় শেখ হাসিনা এই মায়াকান্নার লোকদেরকে বড় পিড়ি, এত পিড়ি জিয়াউর রহমানকে বলে খুনি। আরে আপনার মনে আছে, আপনার মনে থাকার কথা 72 সনে যে 75 সন 30,000 মুক্তিযোদ্ধাকে এই আওয়ামী লীগ সরকার মেরে ফেলেছে, গুম করেছে, খুন করেছে। আওয়ামী লীগ মানুষ খায়, আওয়ামী লীগ ব্যাংক খায়, আওয়ামী লীগ দুধ খায়, আওয়ামী লীগ টেন্ডার খায়, আওয়ামী লীগ তদ্বি খায়, আওয়ামী লীগ পেশামু খায়। আওয়ামী লীগ খেতে এমন হয়েছে জুডিশিয়ারিটাও খেয়ে গেছে। আমি করতে গেছি, দেখেন না কোর্টের হাতলে জুডিশিয়ারি আইন খেয়ে ফেলছে। আওয়ামী লীগ চিফ জাস্টিস থেকেও আমাদের চিফ জাস্টিস সিন্ধাকে খেয়ে গেছে। আর এক ভদ্রলোক আওয়ামী লীগের নেতা গল্প করে বলে কিভাবে আমরা চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এটা কি বড় কথা? একজন মেয়রের মুখে এরকম কথা মানায় না। আমাদের প্রধানমন্ত্রী আর একটা কথা বলে, এখন কি বলবো ভাই, বড় বিপদে আছে। এই যে ভিসা ক্যান্সেল করে, স্যাংশন দেয়, এগুলো কি? ভিসা ক্যান্সেল করে বা দেয় না কয়েকটা দেশে, তার মধ্যে একটা হল উগান্ডা, আফ্রিকানটা দেয়, আর নাইজেরিয়া আফ্রিকান দেয়, আরো সেন্ট্রাল আফ্রিকা আর কঙ্গো আফ্রিকান লোকজনের। ওই লোকগুলো কি জানেন, ওখানে কিছু মানুষ আছে তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল শব্দ অর্থ বুঝছেন? এক মানুষ আর এক মানুষ খায়, এই জাতীয় ওইখানে পাওয়া যায়। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমাদের উগান্ডা, নাইজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকার জনগণের সঙ্গে একই কাতারে মিশিয়ে দিয়েছে। আমরা কি মানুষ খাই? আমরা কি মানুষ খাই? উগান্ডার সাথে মিশিয়ে দিয়েছে, নাইজেরিয়ার সাথে মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার। এই বক্তব্যটি এই শাহজাহান উমর সাহেবের। শাহজাহান উমর সাহেব, আপনার এই বক্তব্যটি কি করবেন? এটি তো বাসছে, ফেসবুকে বাসছে, ইউটিউবে বাসছে, কি করবেন এই বক্তব্য? টেলিভিশনগুলো, এটা তো এখন তো মনে করেন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার বক্তব্য বেশে বেড়াচ্ছে। এখন আপনি কি বলবেন? এগুলা তো বেশি দিন আগের কথা না, এই যে বক্তব্যটি আপনি দিয়েছেন। আমরা কি মানুষ খাই? আমরা কি মানুষ খাই? আমরা মানুষ খাই না, আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়ে ফেলেছে। মৃত্যুর আগে মানুষ শেষ জীবনে এসে তার রেপুটেশনকে হত্যা করে না। সারা জীবন সম্মান কামায় মানুষ, সারা জীবন যায় এরকম। আপনি যেভাবে গেছেন, আপনার মৃত্যুর পরে মানুষ কি বলবে? আপনি নিজেকে প্রশ্ন করেন। আমিও তো এতটুকু বলবো যে শাহজাহান উমর স্যার বাটপার ছিলেন, কিন্তু আপনার সাথে যারা আপনার সমবয়সী, যারা আপনার বয়সী, তারা কি বলবে? দিবেন একটা গালি আপনাকে? কাজটা কি ভালো করলেন আপনি? আপনি বীরুত্তম, আপনি ব্যারিস্টার। আপনার কয়েকটি লাইন আমি পড়েছি বক্তব্যের। জিয়াউর রহমান সাহেবের সাথে রাজনীতি করা যায়, খালেদা জিয়ার সাথে করা যায়, কচি কাচার মেলার সাথে করা যায় না। ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। কারণ তারেক রহমান সাহেবের আশেপাশে যেগুলো থাকে এগুলা কি মানুষের কাতারে পড়ে? এগুলা
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, উনি যাদেরকে নিয়ে চলাফেরা করেন এগুলো কারা? তারেক রহমান সাহেবের বোঝা উচিত তার দল থেকে মুরব্বীরা কেন চলে যাবে। তার উচিত না তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদেরকে রাখা? কেন চলে যাবেন শমশের মুমিন চৌধুরী? কেন চলে যাবে তৈমুর আলম খন্দকার? কেন চলে যাবেন ব্যারিস্টার শাহজাহান উমর? কেন মেজর আখতারুজ্জামান চলে যাবেন? অনেকেই চলে যাচ্ছে, কেন যাবে তারা? সিনিয়রদের কাছে তারেক রহমান সাহেব একটা বিয়াদব, তারা এভাবে বলেন। কেন আপনাকে বিয়াদব বলবে? এবং আপনার আশেপাশে যেগুলা, লন্ডনে যেগুলো, আমি চিনি না এদেরকে। তারেক রহমান সাহেবকেও ঠিক হতে হবে। এবং আমি মনে করি আপনারা যারা শেষ বয়সে ডিগবাজি দিয়েছেন, আপনাদের ভুল স্বীকার করে আপনারা বিএনপিতে আসুন আর নাই আসুন, আপনারা বলেন যে আপনারা ভুল করেছেন এবং আপনারা এই নির্বাচন থেকে সরে দাঁড়ান। কারণ দেশ এবং দেশের গণতন্ত্র ক্রান্তিকাল অতিক্রম করছে এবং এবার নির্বাচন যদি হয় তাহলে দেশের অবস্থা 12টা বাজবে না, 14টা বেজে যাবে। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে ওবায়দুল কাদের স্যারকে নিয়ে সাংবাদিক রেজা আহমেদ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি বিচারককে জোতা মারা নিয়ে সাংবাদিক শাহেদ আলম ভাই কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ক্যাঙ্গারু আদালতে পরিণত হয়েছে তার ক্ষোভ বহিঃপ্রকাশ হিসেবে বিচারকদের উপর জুতা নিক্ষেপের প্রবণতা বাড়ছে। আমি যখন আলোচনা করছি তখন সর্বশেষ পঞ্চগড়ে আমার পেছনে যে নারীকে দেখতে পাচ্ছেন, সেই নারী বিচারককে জুতা নিক্ষেপ করেছেন। আমি মিনারের কথা বলবো, তবে তার আগে আরেকটি কথা বলি যে গত মাসে অর্থাৎ 28 নভেম্বর সম্ভবত চট্টগ্রামে এক বিচারকের উপরে জুতা নিক্ষেপ করে মাইকেল নামের আর একজন ব্যক্তি। শেষ দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিচারককে জুতা ছুঁড়ে মারলেন জামিন না পাওয়া আসামি। মাইকেল নামক এই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলছিল এবং তার মামলার জামিনের শুনানি এর আগে বিচারক একবার নামঞ্জুর করেছে। এবার যেদিন তিনি বিচারককে জুতা মারলেন সেই দিন আবার জামিনের শুনানি হওয়ার কথা ছিল এবং এই জামিনটা আবার নামঞ্জুর করার প্রস্তুতি কিংবা এরকম একটা ঘোষণা আসবে, এরকম একটা সময় বিচারককে গালিগালাজ করে এবং তার দিকে জুতা নিক্ষেপ করে। জুতা নিক্ষেপ করে প্রতিবাদ, সেটি আমরা এর আগে জানি বিশ্বজুড়ে খুব আলোচিত একটি প্রতিবাদ হয়েছিল ইরাকে। এটি বেশ কয়েক বছর আগের ঘটনা। একজন সাংবাদিক তিনি জর্জ ডব্লিউ বুশের উপর তার যে ক্ষোভ, কারণ তার দেশকে উৎখাত করা হয়েছে, সাদ্দাম হোসেনকে উৎখাত করা হয়েছে, উৎখাত করে তার দেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে এবং সেখানে একটা মার্কিন পুতুল সরকার বসানো হয়েছে। এই অভিযোগের ক্ষোভ থেকে ইরাকের এই সাংবাদিক যখন জর্জ ডব্লিউ বুশ সংবাদ সম্মেলন করছিলেন তখন উঠে জর্জ ডব্লিউ বুশের দিকে এই যে জুতা নিক্ষেপটা সেই সময় বিশ্ব জুড়ে খুব আলোচিত একটি ঘটনা ছিল। এরপরে আমরা আর এই ধরনের ঘটনা দেখিনি, এখন বাংলাদেশে শুনছি এই ধরনের ঘটনা ঘটছে। সর্বশেষ সংবাদ হলো যে বিচারককে জুতা নিক্ষেপকারী নারী জামিনে মুক্ত হয়েছেন। এটি পঞ্চগড়ের এই নারী মিনারা, তিনি পুলিশের আটকে ছিলেন বিচারককে অবমাননা করার অভিযোগে, কিন্তু তিনি জামিন পেয়েছেন। এখন এই ঘটনাটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত ঘটনা হিসেবে থাকবে এখন পর্যন্ত, কিন্তু আমি এখনই বলতে পারছি না যে এই জুতা মারার ঘটনাটা ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, অর্থাৎ এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে কিনা, সেটি একটি প্রবণতা আমরা দেখছি। দুটি ঘটনার প্রেক্ষাপট ভিন্ন, অর্থাৎ এটি হলো তার বাবার হত্যাকারীদের জামিন দিয়েছে
বিচারক সেই ক্ষোভ থেকে আর এর আগেরটি যেটা হয়েছে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা মামলায় আসামিকে দীর্ঘদিন জামিন না দিয়ে আটক রাখার যে অবিচার, সেই অবিচারের প্রেক্ষাপটেই একজন যুবক, 31 বছর বয়স্ক যুবক মাইকেল, তিনি জুতোটা নিক্ষেপ করেন। আমরা এটির মধ্য দিয়ে শেখ হাসিনার যে বিচার ব্যবস্থা, ক্যাঙ্গারু আদালত, এর আগে আমি বহু আলোচনায় বলেছি যে এই নিম্ন আদালতের বিচার আছে শেখ হাসিনা এবং মন্ত্রিসভার পকেট থেকে, এবং অনেক ক্ষেত্রে এই যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিচার কাকে জামিন দেওয়া হবে না হবে এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। সুতরাং সরকার যাদেরকে সিদ্ধান্ত দেবে না তাদের জামিন হবে না। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার বিনা বিচারে আটক 1 বছরের অধিক সময় ধরে, সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। সোশ্যাল মিডিয়া, সাংবাদিকদের, নানান হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবার সম্মিলিত প্রতিবাদের মুখে এটা যদি প্রতিবাদ না হতো, তার আলোচনাটা যদি সামনে না আসতো, তাহলে হয়তো আমরা দেখতাম বছরের পর বছর ধরে তিনি জামিন পাচ্ছেন না, বিনা বিচারে গুমড়ে মরছেন আদালতের ভিতরে। তো এই ধরনের ঘটনাগুলো প্রমাণ করে যে মানুষের মনে যে অসহিষ্ণুতা এবং বিচার বিভাগের প্রতি যে ক্ষোভ দানা বাঁধছে এবং বিচার বিভাগের প্রতি যে আস্থা তলানিতে ঠেকেছে, সেটি প্রকাশ করার জন্য এই দুটি ঘটনা যথেষ্ট। এখন এটি ভবিষ্যতে একটি ট্রেন্ড হবে কিনা এবং হলে সরকারের সামনে শেখ হাসিনার বিচার ব্যবস্থার ইজ্জত রক্ষা করার জন্য কী ধরনের পদক্ষেপ আসতে পারে। আমরা এরই মধ্যে দেখেছি যে আসামিদেরকে কাঠগড়ায়, এর আগে যখন আমরা দেখতাম আসামিদেরকে কাঠগড়ায় একটা বক্সের মধ্যে রাখা হতো, এখন সেখানে একটা খাঁচা বানানো হয়েছে, লোহার খাঁচা, এবং এই খাঁচা সব আদালতে এখনও এসে পৌঁছেনি, সম্ভবত ঢাকার কয়েকটি আদালতে এই খাঁচা বসানো হয়েছে। তো আমরা ভবিষ্যতে দেখব যে জুতা মারার প্রবণতা যত বাড়বে, প্রত্যেকটা বিচার অঙ্গনে কিংবা নিম্ন আদালতের কার্যক্রমের জায়গাতেও এই খাঁচা হয়তো শেখ হাসিনা প্রবর্তন করতে পারবেন। তখন হয়তো এই বিচার ব্যবস্থার নাম হবে যে শেখ হাসিনার খাঁচার আদালত কিংবা খাঁচার বিচারপতি কিংবা খাঁচার বিচার ব্যবস্থা। যেই নামেই হোক, খাঁচার বিচার ব্যবস্থা আর খাঁচার আদালত যাই হোক না কেন, এটি একটি ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা, এবং এই বিচার ব্যবস্থায় জনগণের বিচার পাওয়ার কোনো রকম সুযোগ নেই। এই কারণে যে সর্বশেষ শাহজাহান ওমর প্রমাণ করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন শাহজাহান ওমরকে যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, সেই একই মামলায় বিএনপির মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, জহিরুদ্দিন স্বপন আর যারা যারা নেতৃত্ব আছে সবাইকে, এই একই ফুটবলার আমিনুল ইসলাম সহ সবাইকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং তাদের এই জামিনের আবেদন শুনানি পেছাচ্ছে, জামিন নামঞ্জুর হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে শাহজাহান ওমর যেই দল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, বিকেলবেলা তার রায় হলো যে তার জামিন হয়েছে, সন্ধ্যাবেলা তিনি মুক্তি পেলেন, পরের দিন আওয়ামী লীগে যেয়ে জয়েন করলেন। তো এগুলো তো জনগণের সামনে একদম একেবারে খোলা দৃষ্টান্ত, একেবারে চাক্ষুষ যে কিভাবে এই বিচার ব্যবস্থা শেখ হাসিনার পকেটে চলে গিয়েছে এবং কিভাবে শেখ হাসিনার মনোনীত বিচারকরা তাদের সরকারের পরামর্শে রায় দিয়েছে। জুডিশিয়াল নিয়ে এর আগে দেশ বিদেশে বহুবার রিপোর্টিং হয়েছে, নিউ ইয়র্ক টাইম থেকে শুরু করে দ্য টাইম ম্যাগাজিন সবাই বলছে যে জুডিশিয়ারি শেখ হাসিনার বিশ্বস্ত দিয়ে ভরা, অর্থাৎ আওয়ামী লীগের কর্মী দিয়ে ভরা জুডিশিয়ারি। তো যেমন যেই জুডিশিয়ারি আওয়ামী লীগের কর্মী দিয়ে ভরা, যেই জুডিশিয়ারি শেখ হাসিনার পকেট থেকে চলে, যে জুডিশিয়ারি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেই জুডিশিয়ারিকে জুতা নিক্ষেপ করা যদি একটি প্রতিবাদের ভাষা হয়ে থাকে, যারা বিচার বঞ্চিত, তাদের আমরা বিচার বঞ্চিতদের কতখানি দোষ দিতে পারবো, সেটি একটি বড় প্রশ্ন, তাই না? নাকি না এটি বিচার বঞ্চিতদের এখন থেকে ক্ষোভ প্রকাশের একটা বড় মাধ্যম হয়ে উঠবে? যদি হয়ে ওঠে তাহলে শেখ হাসিনার এই যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা প্রকাশের জন্য এই ধরনের যে উদাহরণ, সেটি যত বাড়বে তত বেশি এই বিচার ব্যবস্থা নিয়ে দেশ বিদেশে নানা রকম আলোচনা হবে, এবং এই বিচার ব্যবস্থাকে ভেঙে একেবারে জনগণের বিচার ব্যবস্থা প্রবর্তন করা নিশ্চয়ই এখনকার একটা সময়ের দাবি। সেই সময়ের দাবিতে রাজনৈতিক আন্দোলন হচ্ছে, এবং রাজনৈতিক আন্দোলনে বিচার ব্যবস্থা ভেঙে নতুন বিচার ব্যবস্থা প্রবর্তনের হয়তো ধারা নেই, কিন্তু আমি মনে করি যে এই বিচার ব্যবস্থা এতটাই কলুষিত যে এই বিচারকরা তাদের নীতি, নৈতিকতা, সিদ্ধান্ত কোনোটাই তার নিজের পকেট থেকে দেন না, সরকারের সিদ্ধান্ত থেকে দেন। সুতরাং সরকার পরিবর্তন হলেই যে এই বিচার বিভাগের
যারা অনুগত, যারা নিয়োগ পেয়েছেন বিচারক হিসেবে, তারা দলীয় অনুগত্যের বাইরে রায় দেবেন এটা বলা যায় না। সুতরাং এই বিচার ব্যবস্থাকে কিভাবে ভেঙে ফেলা যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই বিচার ব্যবস্থার প্রতি প্রতিবাদ যারা জারি রাখছে তাদেরকে আমরা আরও শাস্তি দিব না তাদেরকে সমীহ করব, সেটি একটি বড় আলোচনার বিষয়। আমি যখন আলোচনা করছি এই মিনারার জামিন হয়েছে, অর্থাৎ বিচারক আমলে নিয়েছে যে না, হয়তো তিনি ক্ষোভের বশবর্তী হয়ে কাজটা করেছেন এই ক্ষেত্রে। কিন্তু মাইকেল, যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার, তার জামিন হয়নি, তার মামলাটা এখনও সেভাবে ঝুলে আছে। এই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম চলছে আরও অন্তত 700 সরকারি নথিতে 700 জন ব্যক্তির বিরুদ্ধে। পরিবার আছে, অনেক পরিবার। তো যারা এই ধরনের কিংবা রাজনৈতিক মামলা চলছে এখন, গত 1 মাসে প্রায় 20,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, তারা গ্রেপ্তার হয়েছে। এই তাদের জামিন আবেদন বারবার পেঁচাচ্ছে। তারা যদি সবাই একে একে এই ধরনের বিচারকের প্রতি তাদের জুতা নিক্ষেপের ঘটনা ঘটায়, নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। আশা করছি আপনারা পুরো ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক শাহেদ আলম ভাই বিচারককে জুতা মারা নিয়ে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।